আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী অধ্যায়ের আমার শীটের প্রবলেম 6 এর সমাধান করব। তো চলো আমরা অঙ্কটি সমাধান করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমাদের শুরুতে কিছু কাজ করে নিতে হয়। এই যেমন আমাদের যে সমন্বয়গুলো আছে সেই সমন্বয়গুলোর সাথে আমাদের রেওয়া মিলে যে প্রদত্ত উপাদানগুলো আছে সেটার সাথে মিলকরণ করতে হয়। অর্থাৎ আমরা সমন্বয় দেখে দেখে রেওয়া মিলের কোন এন্ট্রির সাথে কি সমন্বয় আছে বা কত নাম্বার সমন্বয় আছে সেটা আমরা একটু মার্ক করে নিব। সেটা যদি আমরা মার্ক করে নিতে পারি তাহলে আমাদের অঙ্ক করার জন্য বেশ কিছু সুবিধা পাওয়া যায়। অর্থাৎ আমরা যখন এই এন্ট্রির পোস্টিং করব তখনই বুঝতে পারবো যে না, এটার সাথে সমন্বয় আছে, তখন আমরা সমন্বয়গুলো পোস্টিং দিয়ে দিব। আর এই জাতীয় কাজগুলো করলে আমাদের অঙ্ক করতে বেশ সহজ হয় এবং ভুলের সম্ভাবনাটা কমে যায়। এখানে প্রথমে আসে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা এবং বাজার মূল্য 50,000 টাকা। তো সমাপনী মজুত পণ্য রিলেটেড হচ্ছে ক্রয় বা প্রারম্ভিক মূল্যের সাথে। আমরা এটাকে একটু মার্ক করে নিতে পারি, এটাকে একটু মার্ক করলাম। বিনামূল্যে পণ্য বিতরণ, এটাও ক্রয়ের সাথে রিলেটেড। বিনামূল্যে পণ্য বিতরণ। মোট বিজ্ঞাপনের এক পঞ্চমাংশ বিলম্বিত করতে হবে, এটাও আমরা একটু মার্ক করব। তোরা হচ্ছে নাম্বারিং করবি, নাম্বারিং তো আমি বলে দিয়েছিলাম যে এখানে ক্রয়ের পাশে 1 2, বিজ্ঞাপনের পাশে 3, বেতনের পাশে হচ্ছে 4। বেতন কোথায়? বেতন, বেতন, হ্যাঁ, বেতনের পাশে 4। তারপরে দেনাদারের উপর অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে, তো দেনাদার যেখানে আছে দেনাদারের উপরে 5। আহ এরপরে হচ্ছে আমাদের নেট মুনাফা 2,000 টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। সঞ্চিতি তহবিল শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তো শেয়ার মূলধন কোথায় গেল? শেয়ার মূলধন। তারপরে হলো কলকবজা ও যন্ত্রপাতির উপর যথাক্রমে 10% ও 5% অবচয় ধরতে হবে। তাহলে কলকবজা ও যন্ত্রপাতি আর আসবাবপত্রের উপর 5%, হ্যাঁ, সবগুলোর উপরে। আর এরপরে হলো সুনামের 10% অবলোকন ধরতে হবে। সুনামের উপর অবলোকন করতে হবে। আমাদের প্রাইমারি যে কাজগুলো, এটা ছিল সেই কাজ। অর্থাৎ প্রাইমারি কাজে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সমন্বয়গুলো আছে সমন্বয়গুলোকে ধরে ধরে আমরা মার্ক করে ফেলবো মূল অঙ্কের সাথে। হ্যাঁ, এখানে চাইলে নাম্বারিং করলে বেটার হয়, আমি নাম্বারিং না করে কালার করে দিলাম আর কি। যেমন এখানে আমাদের বিজ্ঞাপনের এক পঞ্চমাংশ, তাহলে বিজ্ঞাপন হচ্ছে 3, আমরা বিজ্ঞাপনের পাশে 3 নাম্বারটা দিয়ে দিতে পারি। তাহলে এটা দেখে বুঝে যাবো যে এই বিজ্ঞাপনটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমন্বয়। ঠিক একই রকম বেতনের পাশে আমরা যে 4 নাম্বার দিব, বেতনের পাশে আমরা 4 নাম্বার দিব, এরকম করে। হ্যাঁ, তো আমাদের তো রিকোয়ারমেন্ট, প্রিভিয়াস রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। আমরা 3টা রিকোয়ারমেন্ট করব। তো শুরুতে আমরা চলে যাই হচ্ছে বিশদ আয় বিবরণীতে, আমরা বিশদ আয় বিবরণীতে স্টার্ট করব। আচ্ছা, তা শুরুতে আমরা বিক্রয় লিখি। বিক্রয় কত আছে? আমরা যদি একটু শীটে চলে যাই, দেখি বিক্রয়ের পরিমাণটা এখানে কত আছে। বিক্রয় হলো আমাদের 4,50,000 বিক্রয়। তো আমরা ওটা লিখি বিক্রয় 4,50,000। দেন হচ্ছে আমরা এখান থেকে বাদ দিব হলো বাদ বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা শুরুতে কি করি? শুরুতে প্রারম্ভিক মজুদ নিয়ে আসি আমরা, তাই তো? শুরুতে আমরা আনি হলো প্রারম্ভিক মজুদ। আমাদের এই কোশ্চেনে প্রারম্ভিক মজুদ ছিল 47,000 টাকা। তাহলে আমরা শুরুতে হচ্ছে প্রারম্ভিক মজুদ 47,000 টাকা বসাই। যেহেতু প্রারম্ভিক মজুদের সাথে আমাদের কোনো সমন্বয় নাই, সো এটাকে মিড কলামে বসায় দেয় 47,000 টাকা। আচ্ছা, দেন এটার সাথে বসবে হচ্ছে ক্রয়। আমরা দেখে আসি ক্রয় কত টাকা ছিল। এটার ক্রয় ছিল হলো আমাদের 2,30,000, তাই না? তাহলে ক্রয় ছিল 2,30,000। ক্রয়ের সাথে আমাদের কতগুলো রিকোয়ারমেন্ট ছিল, যেটা আমরা একটা সমন্বয় দেখেছিলাম কিছুক্ষণ আগে, যে বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে 1,000 টাকা, তাই তো? তাহলে ক্রয় থেকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিব। তো 10,000 টাকা বিনামূল্যে পণ্য বিতরণ আমরা বাদ দেই। তো এখান থেকে যদি আমরা বিনামূল্যে পণ্য বিতরণটা বাদ দেই তাহলে থাকে হলো 2,20,000। 2,20,000 টাকা। আমাদের কি আর কোনো সমন্বয় ছিল কিনা আমরা ওটা সার্চ করে দেখে আসি ক্রয়ের সাথে। আচ্ছা, বিনামূল্যে পণ্য বিতরণের বাইরে আমার মনে হয় না আর কিছু ছিল। আমরা তারপর ওটা সার্চ করি, এখানে কিছু যদি না থাকে ক্রয় রিলেটেড তাহলে ক্রয়কে সরাসরি আমরা আউটার কলামে বসাই দেবো যেটা। তাহলে 2,20,000 এখানে না বসাই আমরা এটাকে সরাসরি আউটার কলামে বসাই। সরাসরি এটাকে আমি আউটার কলামে নিয়ে গেলাম। এটার পরে দেখতে হবে আদার্স কোনো প্রত্যক্ষ খরচগুলো সেখানে আছে কিনা, যেমন মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, যে 6টা খরচের কথা বলে দিয়েছি আমি, ক্রয়ের সাথে রিলেটেড যে 6টা খরচ। এখান থেকে যদি আমরা দেখে আসি তাহলে মজুরি মজুরি আছে। আছে, মজুরির সাথে কোনো সমন্বয় নাই। সরাসরি মজুরি 40,000 টাকা বসায় দিই আমরা, তাহলে মজুরি 40,000 টাকা। মজুরি
40,000 টাকাকে আমরা মিডে বসায় দিই একবারেই, মিড কলামে। মজুরি স্যার চল্লিশ ভ্রমণ হাজার খরচ স্যার কি এটা কি ডক না, চার্জ? ভ্রমণ খরচ তো পরিচালন নেই, এটা তো প্রত্যক্ষ খরচ নয়। আমরা এখানে শুধুমাত্র প্রত্যক্ষ খরচগুলোকেই বসাবো, যে খরচগুলো প্রত্যক্ষ খরচ। আমরা পরোক্ষ খরচগুলো না স্যার, বসাবো না এখানে। জাহাজ ভাড়া তো স্যার এটা প্রত্যক্ষ খরচ না স্যার? জাহাজ ভাড়া থাকলে জাহাজ ভাড়াকে আমরা নিব, কারণ জাহাজ ভাড়া প্রত্যক্ষ খরচ। এই যাতে এই যে প্রত্যক্ষ খরচ গুলো আছে সেগুলাকে আমরা নিব, প্রত্যক্ষ খরচ যেগুলো আছে সবগুলাকে আমরা নিব। বক্সটা তো বড় দরকার নাই। তাহলে স্যার বকেয়া মজুরি আছে, এটা কি বসবে স্যার ম- মজুরির সাথে? মজুরির সাথে না, রেওয়া মিলে যে বকেয়া মজুরি, সেটা অলরেডি হিসাবভুক্ত হয়ে গেছে। যদি কোনো বিষয় হিসাবভুক্ত হয়ে যায় সেটা আমরা আর হিসাবের মধ্যে নিব না। হিসাবভুক্ত না হলে সেটাকে আমরা নিব। তাহলে যেটা রেওয়া মিলে ঠিক আছে। লিখে ফেলি, তার মানে সেটা হচ্ছে হিসাবভুক্ত হয়ে যাওয়া। হিসাবভুক্ত হয়ে যাওয়া বিষয়গুলো আমরা নতুন করে হিসাবের মধ্যে নিব না। মজুরি গেল। এটার পরে আমাদের আর কি আছে, যদি আমরা একটু সার্চ করে দেখে আসি। মজুরি বাইরে বিজ্ঞাপন, আয়কর, বকেয়া মজুরি, ভাড়া, পরিবহন। পরিবহন আছে। আচ্ছা, যে পরিবহনটা আছে সেটা ক্রয় পরিবহন নাকি বিক্রয় পরিবহন, এই সম্পর্কিত কোনো ইনফরমেশন আমাদের প্রশ্নে দেওয়া নাই। সুতরাং আমরা ধরে নিব এটা হচ্ছে একটা ক্রয় পরিবহন। পরিবহন 8,000। তাহলে এখন আমাদের কাজ হলো এগুলোকে আমরা যোগ করব। এগুলোকে যোগ করলে কত হয়? এগুলোকে যোগ করলে এই 47,000, 2,20,000, 40,000 আর হচ্ছে আট স্যার হাজার 3,15,000। 3,15,000। 3,15,000 এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 এবং বিক্রয় মূল্য হচ্ছে 50,000। সমাপনী মজুদের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা কম আমরা সেটাই সবসময় নেই। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 40,000, বিক্রয় মূল্য 50,000, কিন্তু আমরা এখানে 40,000 টাকা কাউন্ট করব। কারণ রক্ষণশীলতার নীতি অনুযায়ী সম্ভাব্য ব্যয়কে ব্যয় হিসেবে গণ্য করা হয় এবং সম্ভাব্য আয়কে আয় হিসেবে গণ্য করা হয় না। সেক্ষেত্রে রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমাদের এইটাই হচ্ছে কি বসবে, 40,000 স্যার মানে চল্লিশ কম। কত হয় বিয়োগ করলে? বিয়োগফল 3,15,000 লাখ থেকে স্যার 75। 2,75,000 টাকা। 2,75,000 উপর থেকে বিয়োগ করে একজনে। 2,75,000। স্যার 1,75,000 টাকা। 1,75,000 টাকা এটা মোট মুনাফা। এই মোট মুনাফা পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে আমাকে বল, তারপর সামনের দিকে আগাবো। মোট মুনাফা স্যার পর্যন্ত। সমাপনী বিদ্যুৎ আবার বুঝাই দিবেন। সমাপনী মজুদের ক্রয় মূল্য এবং বাজার মূল্য যদি দুটাই থাকে, আমাদের একটু কোশ্চেনে যদি আমরা যাই, যে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্য দুটাই দেওয়া ছিল কোশ্চেনে। তো যদি এরকম কখনো থাকে যে ক্রয় মূল্য এবং বাজার মূল্য দুটাই দেওয়া থাকে, সেক্ষেত্রে হলো কমটা নিব, কারণ রক্ষণশীলতার নীতি অনুযায়ী এই সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যে মূল্যটা কম সেটাই আমরা গ্রহণ করি। স্যার পরিবহন কি ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন দুইটাই পরিবহন আসবে যদি এমন প্রত্যক্ষ খরচে? অবস্থা থাকে যে হচ্ছে শুধুমাত্র পরিবহন লেখা আছে, তখন আমরা সেটাকে ধরে নেই এটা হচ্ছে ক্রয় পরিবহন, এটা বিক্রয় পরিবহন আমরা ধরি না। মানে পরিবহন যদি থাকে তাহলে সেটা হবে ক্রয় পরিবহন। যে এখানে স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হয়, আমি আবার কোশ্চেনের স্ক্রিনে আসছে, আমি ইন্টার স্ক্রিন শেয়ার করেছি, আসছে। স্যার আসছে। জি স্যার। জি স্যার। আমি কোশ্চেনে গেলাম আবার। আমি আবার ফুল ইন্টার স্ক্রিন শেয়ার করে দিয়েছি, মানে যখন কোশ্চেনে আসে তখন কোশ্চেন আসবে, যখন ওখানে এখানে আমাদের দেওয়া আছে পরিবহন। তো যদি কখনো শুধু পরিবহন থাকে তাহলে সেই পরিবহনটাকে আমরা ক্রয় পরিবহন ধরে নিই। ঠিক একই রকম ভাবে যদি শুধু শুল্ক থাকে তাহলে সেটাকে আমরা কিন্তু আমদানি শুল্ক ধরে নিই, ওটাকে আমরা রফতানি শুল্ক মনে করি না শুধু শুল্ক থাকলে। পরিচালন ব্যয়ের শুরুতে আমাদের আছে বেতন। বেতন আছে 60,000 টাকা। বেতন। বেতনের সাথে একটা সমন্বয় ছিল। বেতনের সাথে কি সমন্বয় ছিল আমাদের? বেতনের বকেয়া সাথে বেতন। সমন্বয় ছিল বকেয়া বেতন 6,000 টাকা। তাহলে বেতন 60,000 টাকা আর বকেয়া বেতন হচ্ছে 6,000 টাকা। তাহলে বেতন 60,000 এটা আমরা কিনারে বসায় নিব। বেতন 60,000 আর বকেয়া বেতন হচ্ছে 6,000, তাই তো? তাহলে বেতন যোগ বকেয়া 6,000। তাহলে বেতন থেকে যদি বকেয়া বেতন বাদ দেওয়া হয়, ওই সব যোগ করা হয়, সেক্ষেত্রে আমাদের টোটাল বেতনের পরিমাণ দাঁড়াচ্ছে 66,000, তাই তো? তাহলে আউটারে 66,000। বসায় দিই আমরা 66,000। আচ্ছা, বেতনের পরে কি আছে যদি আমরা ওটা দেখে আসি, উপর থেকে ধরে আসি। এইবার বিজ্ঞাপন। শেয়ার মূলধন, পাওনাদার, ভ্যাট চলতি হিসাব, সঞ্চয়ী, আসবাবপত্র, মজুত পণ্য, মজুরি, বিজ্ঞাপন। বিজ্ঞাপনের সাথেও জি কিন্তু আমাদের একটা সমন্বয় আছে। বিজ্ঞাপন ছিল হলো 50,000, এখানে আছে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 আর 1/5 হচ্ছে বিলম্বিতকরণ করতে হবে। তাহলে শুরুতে বিশ আমরা লিখি, পার্সেন্ট স্যার। শুরুতে লিখি না, এটা পার্সেন্ট করার দরকার নাই। বিজ্ঞাপন কয় টাকা ছিল? বিজ্ঞাপন বিজ্ঞাপন স্যার পঞ্চাশ 50,000 হাজার টাকা। তাহলে বিজ্ঞাপন 50,000। তাহলে যোগ হলো বিনামূল্যে পণ্য বিতরণ 10,000, তাহলে টোটাল বিজ্ঞাপন হয় 60,000।
এটার অবলোপন করতে বলেছে 1/5 1/5 যদি অবলোপন করতে বলে তাহলে আমাদের বিলম্বিত হবে কতটুকু? স্যার বিলম্বিত হবে হচ্ছে স্যার 12,000 টাকা। জি স্যার, 12,000। এটা আমরা সবাই বুঝছি কিনা? জি স্যার। এটা আমরা সবাই বুঝছি কিনা? মানে যেটা বুঝছি সেটা ভুল বুঝছি, বাকিটা কই? আবার দেখি এটা কোশ্চেনটা। হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, মোট বিজ্ঞাপনের 1/5 অবলোপন করতে হবে। তাহলে মোট বিজ্ঞাপনের 1/5 যদি অবলোপন হয় তাহলে বিলম্বিত কতটুকু হবে? 4/5। ও স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, চার তাহলে এক পঞ্চমাংশ অংশ স্যার। যদি 12,000 টাকা হয় তাহলে 4 × 12 48,000 টাকা 48,000 টাকা স্যার। হয়েছে এবার। এবং অবলোপিত হবে হলো আমার 12,000 টাকা। 12,000 12,000 টাকা। টাকা স্যার। পনের পরে আছে আয়কর, প্রদবিল, বকেয়া মজুরি, ভাড়া আছে। ভাড়া আছে ডেবিট দিকে, তার মানে 12। আমাদের ভাড়া আমরা ভাড়া প্রদান করেছি। ভাড়া আছে 42,000 টাকা, কোনো সমন্বয় নাই। তো ঠিক আছে, আমরা ভাড়া 42,000 টাকা বসায় দেয়। ভাড়া 42,000, কোনো সমন্বয় নাই এটার সাথে। আচ্ছা, ভাড়ার সাথে সাথে হবে আমাদের পরিবহন ভ্রমণ খরচাবলী আছে। ভ্রমণ খরচাবলী 10,000 টাকা। ভ্রমণ খরচাবলী পরিচালন ব্যয়ের অন্তর্গত, সুতরাং এটা এখানে বসে যাবে 10,000 টাকা। ভ্রমণ খরচাবলী 10,000 টাকা। আচ্ছা, এর বাইরে আর কিছু আছে কিনা আমরা একটু দেখে আসি। দেনাদার অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা আছে। অনাদায়ী আমাদের পাওনা পাওনা। 2,000 টাকা। আচ্ছা, তাহলে অনাদায়ী পাওনা 2,000 টাকা আমরা লিখি। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা হচ্ছে 2,000। তাহলে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা কি নামে আছে একটু দেখে আসি আমরা। দেনাদারের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। তাহলে এইটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরা নাম হবে নতুন হুম অনাদায়ী পাওনা সঞ্চিতি। এর আগে থেকে এখান থেকে আমরা কোনো বাদ দেয়নি। তাহলে দেনাদার ছিল 40,000, এটার সাথে 5% হবে কত? 2,000। কত হয়? 40,000-এর 5% করলে স্যার, স্যার 2,000। 2,000 টাকা। 2,000। পার্সেন্টেজ করার একটা শর্ট ফরম্যাট আছে। 10% মানে একটা শূন্য বাদ যাবে, 5% মানে একটা শূন্য বাদ গিয়ে 2 দিয়ে ভাগ হবে, বিশ বিশ বাপ পার্সেন্ট রে মানে বাপ। একটা শূন্য বাদ দিয়ে 2 দিয়ে গুণ হবে। যেমন এটা 5% স্যার ছিল, এত তার মানে এক ঝামেলা। শূন্য বাদ দিয়ে 2 দিয়ে ভাগ। তাহলে 40,000 থেকে এক শূন্য স্যার এটা বাদ তো দিলে অনেক থাকে ঝামেলা 4,000, স্যার। 2 দিয়ে ভাগ করলে 2,000। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিত। হ্যাঁ, কত ছিল? 3,000 দেখে আসলাম না? তিন জি 4,000 স্যার। স্যার। চার 3,000 হাজার স্যার, 3,000। 4,000 থেকে 3,000। 3,000 বাদ দিলে আমাদের আউটারে থাকে 1,000। 3,000। আচ্ছা, অনাদায়ী পাওনা রিলেটেড এই রিকোয়ারমেন্ট বোঝে নাই কি? অনাদায়ী পাওনার এই পর্যন্ত কাজ। অবচয় রয়ে গেছে আমাদের আশু নামের অবলোপন। হুম তাহলে শুরুতে হচ্ছে আমাদের কলকব্জ যন্ত্রপাতির উপর অবচয়। যেহেতু এখানে আমাদের দুইটা আছে, আমরা চাইলে একটা হেডলাইন দিতে পারি এরকম, অবচয়। অবচয় দিয়ে একটা হেডলাইন দিতে পারি, অবচয়। শুরুতে হচ্ছে আমাদের কলকব্জ যন্ত্রপাতি, তারপরে হচ্ছে আমাদের আসবাবপত্র, তাই না? আসবাবপত্র। আর কলকব্জ যন্ত্রপাতি 10%, আসবাবপত্র উপর 5%। কত কত হয় দেখতো করে? আচ্ছা, তাহলে এই দুটো যোগ করলে হয় 15 আর 2 কত? 13 আর 2 15, তাই তো? 15,500। 15,500। 15,500। এরপর হলো সুনামের অবলোকন, তাই তো? 3,000 স্যার। 3,000। সুনামের 60,000 15% মানে কি? 100 বাদ দিয়ে 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 গুণ হবে 15%, 9,000 টাকা হবে। হ্যাঁ স্যার, এটাই লাস্টে স্যার। সুনাম হবে স্যার। 9,000। সুনাম 9,000 হবে। বুঝছে? স্যার একটু টোটালটা করি স্যার। হ্যাঁ, 1,55,500 স্যার। দুইজন কর, দুইজন কর, একজন ভুল হতে পারে। কত হয়? 1,55,500। 1,00,000, আরেকজন একটু কর 55,500। 1,75,000 থেকে এটা বিয়োগ করতে হবে। 1,75,000 স্যার থেকে 1,55,500 বিয়োগ করতে হবে। কত স্যার, একটা সেকেন্ড স্যার। স্যার 19,500। বিয়োগ করলে? উনিশ ঠিক হাজার আছে তো পাঁচশো স্যার, 19,500। 1,50,500। স্যার 1,45,500 টাকা আসে। না না, এই 1,50,500 ঠিক ভ্রমণ আছে। খরচ 10,000 বাদ গেছে কিনা দেখ। সেটা 10 না তো, 1,000 টাকা না স্যার। এক ভ্রমণ খরচ 10,000, আমাদের এই পাওনা 1,000। মানে স্যার, নিট ও লাভ ভ্রমণ 19,500 খরচ, স্যার। ও আচ্ছা আচ্ছা, ওটা তো আমি এটা কি দিয়েছি। নিট লাভ? কত অ্যান্সার? 19,500। অন্যান্য আয় ব্যয় কিছু নাই? অন্যান্য অন্যান্য
তাহলে 1,75,000 থেকে যদি আমরা পরিচালন ব্যয় 1,55,500 মাইনাস করি, তাহলে এই যে 19,500 থাকে, এই 19,500 হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে আমাদের যোগ হবে অপরিচালন আয় এবং বাদ যাবে অপরিচালন ব্যয়, বা এটাকে আমরা অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় নামেও লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা একটু কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেনে এসে দেখি আমাদের এখানে অপরিচালন আয়ের কোনো এন্ট্রি আছে কিনা। তো আমি এখানে দেখলাম বিনিয়োগ আছে 15%। তো 15% বিনিয়োগ আছে, এই 15% বিনিয়োগ 1,50,000 টাকা। তো এই 15% বিনিয়োগের উপরে যে সুদটা আসবে সেটি হচ্ছে আমাদের অপরিচালন আয়, এবং এই যে ঋণের সুদ আছে আমাদের 10% হারে ঋণ, এই ঋণের উপরে সুদ চার্জ করতে হবে। এখন ঋণের পাশে আমাদের তারিখ দেওয়া আছে 1/7/15, অর্থাৎ এটি 2015 সালের 1 জুলাই তারিখে নেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটি বছরের মাঝামাঝি সময় নেওয়া হয়েছিল, সুতরাং এই ঋণের উপরে 6 মাসের সুদ ধার্য করতে হবে। সুতরাং 1 লাখের উপরে 10% করলে 1 বছরের সুদ পাওয়া যায়, এটাকে 12 দিয়ে ডিভাইডেড করে 6 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে অপরিচালন ব্যয়। তো অপরিচালন আয় আর অপরিচালন ব্যয় যোগ বিয়োগ করে আমরা যে রেজাল্ট পাই সেটাকে যদি আমরা পরিচালন মুনাফার সাথে অ্যাডজাস্ট করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের নেট মুনাফা। তো প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তী ধাপে আমাদের যেটি আছে সেটি হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। তো আমরা এবারে চলে যাব সংরক্ষিত আয় বিবরণীতে। আগেই বলে রাখি, সংরক্ষিত আয় বিবরণী হচ্ছে আমাদের একটা কোম্পানি যে নিট মুনাফা করে সেই নিট মুনাফার যে ডিস্ট্রিবিউশন গুলো হয়, যে বন্টন গুলো হয়, সেই বন্টন যে গ্রাফের মাধ্যমে দেখানো হয় বা সেই বন্টন যে বিবরণীর মাধ্যমে প্রদর্শন করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। এই সংরক্ষিত আয় বিবরণীতে মূলত কোম্পানির নিট মুনাফা এবং এই নিট মুনাফা কোথায় কোথায় ডিস্ট্রিবিউটেড হচ্ছে সেই বিষয়গুলোর উপরে হাইলাইটেড করা হয়ে থাকে। সংরক্ষিত আয় বিবরণীতে আমরা শুরুতে যেটা করব, গত বছরের আমাদের যে অবন্টিত মুনাফার প্রারম্ভিক উদ্ধৃত ছিল সেই অবন্টিত মুনাফার প্রারম্ভিক উদ্ধৃতটাকে আমরা বসাবো। তো গত বছরে অবন্টিত মুনাফার প্রারম্ভিক সাধারণত এটা রেওয়া মিলে দেওয়া থাকে 40,000 টাকা। এটার সাথে চলতি বছরের যে নিট মুনাফাটা হয়েছে সেটাকে আমরা এখানে যোগ করব। যোগ করে যে রেজাল্ট হবে সেখান থেকে আমরা বাদ দিব হচ্ছে ঘোষিত লভ্যাংশ। এই ঘোষিত লভ্যাংশ আমরা কোথায় পেয়েছি? এখানে সমন্বয়ের মধ্যে আমরা পেয়েছিলাম যে শেয়ার মূলধনের উপর শেয়ার, এই যে 7 নম্বর সমন্বয় আমরা পেয়েছি, শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ আমরা ঘোষণা করলাম, সেটি ঘোষিত লভ্যাংশ। দেন হচ্ছে আমাদের আয়কর। এই আয়করটা কিন্তু রেওয়া মিলে যে আয়কর থাকবে, সমন্বয়ে যদি কখনো আয়কর স্থানান্তর থাকে সেটি এখানে আসবে না, শুধুমাত্র রেওয়া মিলের আয়কর থাকবে। তো এই বছর আমরা আয়কর হিসেবে প্রদান করেছি 30,000 টাকা, এবং আমাদের এই সঞ্চিতি তহবিলে স্থানান্তর ছিল হচ্ছে 20,000 টাকা, অর্থাৎ 6 নম্বর সমন্বয়ে আমাদের এই সঞ্চিতি তহবিলে স্থানান্তর 20,000 টাকা উল্লেখ করা রয়েছে, আমরা সেটা এখানে প্রদান করলাম। তো আমাদের এই 77,000 টাকা থেকে বাদ যাবে 70,000, দেন আমাদের যে 7,000 টাকা থাকে সেটি হচ্ছে আমাদের অবন্টিত মুনাফার সমাপনী উদ্ধৃত। এই অবন্টিত মুনাফার সমাপনী উদ্ধৃত চলে যাবে কিন্তু আমাদের মালিকানা সত্ত্ব বিবরণীতে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী শুরু করি। আর্থিক অবস্থার বিবরণীতে মূলত পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সম্পদ পার্ট আর একটা হচ্ছে দায়, তাই তো, দায় ও মালিকানা। তো শুরুতে হচ্ছে আমরা কি করব, আমরা সম্পদ সমূহকে রিঅ্যারেঞ্জ করে ফেলবো শুরুতে। তার সম্পদ সমূহকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি, আমরা হেডলাইন দিব হলো সম্পদ সমূহ। সম্পদ সমূহ, সম্পদ সমূহ দিয়ে আমরা এটাকে টোটালি 4টা প্যাটার্নে ভাগ করি। প্রথম হচ্ছে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দেন হলো চলতি সম্পদ, আর যদি আমাদের কোনো অসমন্বিত ব্যয় বা অন্যান্য সম্পদ থেকে থাকে সেই অন্যান্য সম্পদগুলো বসবে। তাহলে শুরুতেই হলো আমরা স্থায়ী সম্পদ বসবো। তো আমরা যদি একটু দেখে আসি আমাদের মূল কোশ্চেনে যে স্থায়ী সম্পদের মধ্যে কি কি আছে, কোশ্চেনে এখানে স্থায়ী সম্পদের সুনাম আছে আমাদের এখানে, তাই তো। তা আমরা শুধু সুনাম নিতে পারি, এবং সুনামের সাথে আমাদের একটা সমন্বয় ছিল সুনামের অবলোপন। সুনাম হচ্ছে 60,000 টাকা, তাই তো। তাহলে সুনাম 60,000, দেন হলো সুনামের অবলোপন। তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে বাদ দিয়ে দেয় 9,000। তাহলে 60,000 থেকে 9,000 গেলে থাকে হলো 51,000। 51,000 থাকে আমাদের, তাই তো। এটা গেল সুনাম। এর বাইরে যদি আমাদের আর কোনো স্থায়ী সম্পদ থাকে, আমরা আর একটু খুঁজে আসি স্থায়ী সম্পদ কিছু আছে কিনা আমাদের এখানে। আমাদের এখানে স্থায়ী সম্পদের বিনিয়োগ, বিনিয়োগ সঞ্চিতি, কল কবজা ও যন্ত্রপাতি, দেন আছে আসবাবপত্র। কল কবজা ও যন্ত্রপাতি আর আসবাবপত্র দুইটা আছে। তো কল কবজা ও যন্ত্রপাতির সাথে সাথে একই রকম ভাবে আমাদের বাদ অবচয় ছিল, তাই না? অবচয়, তো এখানে কল কবজা ছিল আমাদের কত, কল কবজা ও যন্ত্রপাতি, কল কবজা ও যন্ত্রপাতি ছিল হলো আমাদের 1,30,000। অবচয় ছিল 13,000। তাহলে 1,30,000 থেকে যদি আমরা 13,000 বাদ দিই তাহলে কত থাকে? 17,000।
এটা ছিল হলো কলকবজের অবচয়। একই সাথে কলকবজের পাশে ছিল আমাদের আসবাবপত্র। আসবাবপত্র ছিল 50,000। এটার পরেও আমাদের অবচয় ছিল, তাই তো? তাহলে আসবাবপত্র 50,000, এটা পরে বাদ অবচয়। অবচয় হলো আমাদের 5,000 নাকি 2500 স্যার। 2500। 2,500 বাদ দিলে থাকে কত? 47,500। সাতচল্লিশ জি স্যার। হাজার পাঁচশো যোগ করলে মোট স্থায়ী সম্পদ কত হয় দেখো। মোট স্থায়ী সম্পদ, এটা একটা হেডলাইন দিলে দেওয়া যায় এখানে। মোট স্থায়ী সম্পদ না দিলেও সমস্যা নেই। 15,500। 15,500 যোগ একাধিক মানে সবাই করিস আর কি, তাতে করে দেখা যাবে একবারে আমাদের ভুলগুলো কারেকশন হয়ে যাবে। 2,15,500। আচ্ছা, স্থায়ী সম্পদের পরে হচ্ছে আমাদের বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ কি এখানে আছে? আচ্ছা, এখানে 15% বিনিয়োগ। 15% বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ হেডলাইনের মধ্যে 15% বিনিয়োগ। 15% বিনিয়োগ কত? 1,50,000, তাই তো? আচ্ছা, চলতি সম্পদ উপর থেকে আমরা একটু ধরে আসি শুরু থেকে। ব্যাট চলতি সম্পদ, ক্রেডিট ব্যালেন্স। এই বিনিয়োগের একটা বকেয়া সুদ আসবে এখানে চলতি সম্পদের মধ্যে। বিনিয়োগের বকেয়া সুদ। বকেয়া সুদ। আচ্ছা, বিনিয়োগ হলো 15,000, 15%। কত হয় দেখতো? 15,000-এর 15%। 1,50,000-এর 15%, সম্ভবত 22,500 22,500। সম্ভবত। 22,500 সম্ভবত। আচ্ছা, বিনিয়োগের সুদ গেল। বিনিয়োগের সুদের পরে আসি আমরা এখানে মজুরি, বেতন, বিজ্ঞাপন, আয়কর, পদবিল, বকেয়া মজুরি, ভাড়া, পরিবহন, ভ্রমণ খরচ বলি দেনাদার। দেনাদার আছে 40,000 টাকা আমাদের। যেহেতু দেনাদার রেট করা অবস্থায় আছে, অর্থাৎ মার করা অবস্থায় আছে, তার মানে দেনাদারের সাথে কোনো না কোনো সমন্বয় ছিল। তো দেনাদার চল্লিশ জি হাজার টাকা এখান থেকে আমাদের সমন্বয়গুলো যদি আমরা একটু খুঁজি, দেনাদারের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে দেনাদার থেকে আমাদের বাদ যাবে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে 15,500। দেনাদার বাদ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হয়েছিল? 2,000। আচ্ছা, বাদ দিলে থাকে হচ্ছে 38,000। এটার পরে আছে আমাদের ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব আছে 21,000 টাকা। দেন আমরা বসাই ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব 21,000 টাকা। সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা, ক্রয় মূল্য 40,000 টাকা, আর হলো বাজার মূল্য 50,000 টাকা। কত নিব যেন আমরা? স্যার ক্রয় মূল্য। ক্রয় মূল্য না, আমাদের যেটা কম সেটাই নিব। যেহেতু এখানে ক্রয় জি স্যার, মূল্যটা কম, কোনটা? আমরা ক্রয় মূল্যটাকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, 1,21,500। আচ্ছা, এইটা গেল। এরপরে আমাদের আছে অন্যান্য সম্পদ আছে। অন্যান্য সম্পদের বিলম্বিত বিজ্ঞাপন। অন্যান্য সম্পদ, এটার মধ্যে আসবে বিলম্বিত বিজ্ঞাপন। জি স্যার, 48,000। তাহলে এটা গেল আমাদের হলো সম্পদ সাইড। দেন হলো আমাদের দায় ও মালিকানা সত্ত্বের সাইডে আসতে হবে। দায় ও মালিকানা, দায় ও মালিকানা সত্ত্ব। আমরা শুরুতে যদি লিখি সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আর মালিকানা সত্ত্ব দিয়ে আমাদের প্রথমে অনুমোদিত মূলধন হেডলাইন দিতে হবে, তাই তো? অনুমোদিত মূলধন কত? এখানে অনুমোদিত মূলধন আছে 10 লাখ টাকা না? একবারে আউটারে লিখে অনুমোদিত মূলধন ক্লোজ করে দিতে হবে। আচ্ছা, এরপরে হলো ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত ও আদায়কৃত মূলধন। আচ্ছা, এটার আন্ডারে বসবে হচ্ছে আমাদের এই শেয়ার মূলধন। শেয়ার মূলধন আছে কত এখানে? 2 লাখ, তাই তো? এখন আসি রক্ষিত আয়ের বা অবন্টিত মুনাফার সমাপনী উদ্ধৃতটা আমরা শেয়ার মূলধনের সাথে যোগ করব। অবন্টিত আয়ের সমাপনী মূলধনটা এখানে আমরা অ্যাড করলাম 7,000। এরপরে দেখবো যে কোনো সঞ্চিতি তহবিল আছে কিনা। এখানে কোনো সঞ্চিতি তহবিল, এখানে একটা সঞ্চিতি তহবিল আছে 60,000, এবং এটা মার্ক করাও আছে। তো যেহেতু এটা মার্ক করা আছে, তার মানে হচ্ছে এটার সাথে কোনো না কোনো সমন্বয় আছে। তাহলে এটা 60,000, এটার সাথে ও সমন্বয় থাকলে আমরা ইনারে বছরে নিয়ে যাব। তো 60,000 সঞ্চিতি তহবিলের সমন্বয়টা কি দেখি। নিট মুনাফার 20,000 টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। তাহলে সঞ্চিতি তহবিলে স্থানান্তর করবো আমরা এখানে। তাহলে প্লাস হচ্ছে সঞ্চিতি তহবিলে স্থানান্তর। নেট মুনাফার কত? 20,000। নেট মুনাফার 20,000 সঞ্চিতি তহবিলে স্থানান্তর করলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে টোটাল কত দাঁড়াচ্ছে? 60 আর 20 যোগ করলে সে দাঁড়ায় 80,000 টাকা। আমাদের এখানে আসতেছে 80,000 টাকা। 2,87,000। এরপরে আসে দীর্ঘমেয়াদী দায়। আমাদের দীর্ঘমেয়াদী দায় আছে কোশ্চেনে? ঋণ আছে স্যার, ঋণপত্র। দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায় আছে একটা, সেটা হচ্ছে 15% ঋণ, তাই তো?
15% ঋণ। 10% ঋণ তাহলে 15% ঋণ একটাই আছে, চাইলে এটাকে আমরা আউটারে বসায় দিতে পারি 1 লাখ টাকা। এরপরে হচ্ছে আমাদের চলতি দায়। চলতি দায় এইবার উপর থেকে ধরে আসি আমরা, প্রথমে ঋণের বকেয়া সুদ আছে, ঋণপত্রের বকেয়া সুদ। ঋণপত্রের বকেয়া সুদ হচ্ছে আমাদের 5,000 টাকা সম্ভবত। তারপরে আসি পাওনাদার, 57,000 টাকা। সুনাম ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স, ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স হচ্ছে দায়, আর এই দায়টাকে চলতি দায়ে বসানো হয়। যদি ভ্যাট চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স থাকতো তাহলে এটাকে আমরা সম্পদ মনে করতাম, এটা মাথায় রাখতে হবে। তো এরপরে রয়েছে আমাদের প্রদেয় বিল 30,000 টাকা, আমরা প্রদেয় বিল 30,000 টাকা বসাই। দেন রয়েছে বকেয়া মজুরি 10,000 টাকা, বকেয়া মজুরি 10,000। এখানে একটু কথা বলে রাখি, যদি বকেয়া মজুরি রেওয়া মিলে প্রদত্ত হয় তার মানে এটি হিসাবভুক্ত হয়ে গেছে, অর্থাৎ এই বকেয়া মজুরি আমাদের মূল মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ এখানে যে মজুরি বাবদ 40,000 টাকা আছে, এটার মধ্যে এই 10,000 টাকা অন্তর্ভুক্ত আছে কিন্তু এখনো প্রদান করা হয়নি। তো এই জাতীয় যে মজুরি সেটাকে আমরা বলি হচ্ছে বকেয়া মজুরি। এবং বকেয়া মজুরি আমাদের যদি রেওয়া মিলে থেকে থাকে তবে এই বকেয়া মজুরি আর বিশদায় বিবরণীতে প্রদান করার দরকার নেই, সরাসরি এটা চলে যাবে দায়ের মধ্যে। এর পরবর্তীতে আমরা দেখি আমাদের আর কোনো দায় ছিল কিনা, দেন আমরা চলে আসি সমন্বয়ের। সমন্বয়ের মধ্যে আমাদের রয়েছে এখানে শুরুতে বেতন বাবদ 6,000 টাকা বকেয়া রয়েছে, তো আমরা বকেয়া বেতন 6,000 টাকা বসাই। আর একটা সমন্বয় আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। শেয়ার মূলধনের উপরে যে লভ্যাংশটা আমরা ঘোষণা করেছি সেটি একটা ঘোষিত লভ্যাংশ, আর এই ঘোষিত লভ্যাংশ কিন্তু আমরা এখনো পরিশোধ করি নাই। তো যতক্ষণ পর্যন্ত এই ঘোষিত লভ্যাংশ আমরা পরিশোধ না করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমার চলতি দায় হয়ে থাকবে। তো এই কারণে ঘোষিত লভ্যাংশটাও চলতি দায়ের মধ্যে আসবে। তো চলতি দায়গুলোকে যদি আমরা যোগ করি তাহলে টোটাল পাই 1,48,000 টাকা। আর এদিকে আমাদের মালিকানা সত্ত্ব ছিল 2,87,000 এবং দীর্ঘমেয়াদী ঋণ ছিল 1 লাখ, এগুলো যোগ করলে হয়ে যায় আমার 5,35,000। এদিকে মোট সম্পদের পরিমাণটাও ছিল আমার 35,000 টাকা। তাহলে সুতরাং আমাদের মোট যে দায় ও মালিকানা সত্ত্ব, এই মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়াচ্ছে এর শেষে এসে 5,35,000 টাকা। তো এইটা আমাদের সম্পদের সাথে মিলে যাবে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং যে ইকুয়েশন এ ইকুয়াল টু এল প্লাস ই, অর্থাৎ সম্পদ সমান দায় ও মালিকানার সমষ্টি হতে হবে। তো এটাই ছিল মোটামুটি আমাদের প্রবলেম 6 এর সলিউশন। প্রিয় শিক্ষার্থী, আমরা আবারও নতুন কোনো টপিকস নিয়ে আসবো, ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।